সুন্দর চেহারা, অসম্ভব মিষ্টি শরীরের গঠন, লাজুক চোখের দৃষ্টি, মাথায় হিজাব। মেয়েটির দিকে তাকিয়ে বস বলল, আপনি কি আমার বাচ্চার মা হবেন? কি বলছেন স্যার এসব? আমি সত্যি বলছি, আপনি কি রাজি কিনা বলুন। দেখুন স্যার, আমি এখানে একটা চাকরির জন্য এসেছি, আপনি আমার ইন্টারভিউ নিন, পাস না করলে না করে দিবেন। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আগে আপনি আমার বাচ্চাদের দেখুন। আমি আপনাকে ধার্মিক আর পর্দানশীল দেখে বলেছি, আমি কোনো খারাপ মনোভাব নিয়ে বলিনি। স্যার আমি তো এসব বলছি না, আমার একটা চাকরির খুব দরকার স্যার। আমার মা খুব অসুস্থ, তিনি আমার রাস্তার দিকে তাকিয়ে আছেন। ইভা কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলে ওঠে, ঠিক আছে, আপনার চাকরির খবর আমি আগামীকাল সকালে জানাবো। আপনার বাসার ঠিকানা দিয়ে যান। ঠিকানা কেন? আপনার জয়নিং লেটার তো আপনার বাসায় যেতে হবে, তাই না? জি বলে শবনম অফিসের বস মুন্না স্যারকে তার ঠিকানা দিয়ে চলে আসেন। মুন্না মিটিমিটি হাসছে। বিছানায় অসুস্থ মায়ের পাশে বসে ইভা। মা বলল, মারে তোর খুব কষ্ট হয় তা আমি জানি, বাসা ভাড়া, ছোট বোনের পড়ালেখার খরচ, মেয়ে হয়ে কত কি করতে হচ্ছে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো। মা এসব নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। রোশনি বলল, আপু আমি পড়তে চাই না, আমিও একটা জব করব। চুপ কর, আমি আছি না, এত পাকনামি করতে হবে না, ভালো করে পড়ে ভালো রেজাল্ট কর, তোর একটা সুন্দর ভবিষ্যৎ চাই রে ছোট। বলে রোশনিকে ইভা জড়িয়ে ধরে। মায়ের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। পরদিন সকালে আম্মু আম্মু দরজা খোলো বলে দরজায় বাড়ি দিচ্ছে ছোট্ট একটা মেয়ে। ডাক শুনে দরজা খুলে দেয় ইভা। দরজা খুলতেই আম্মু বলে একটা বাচ্চা মেয়ে এসে ইভাকে জড়িয়ে ধরে। আম্মু কোলে নাও আমাকে, তুমি এতদিন থেকে আমাদের বাসায় যাওনি কেন? আমাকে আদর করোনি কেন? এই মেয়ে কে তোমার আম্মু? আমাকে আম্মু ডাকছো কেন? আম্মু তুমি কি রাগ করেছো? তুমি আমার আম্মু। চুপ, একদম চুপ। আব্বু আম্মু শুধু বকা দেয়, পচা আম্মু বলে কান্না শুরু করে ছোট্ট মেয়ে প্রিয়া। উফ, আচ্ছা এসো, কোলে নেই তোমায় বলে ইভা মেয়েটাকে কোলে তুলে নেয়। তুমি আর বকা দেবে না তো? না দেব না। আচ্ছা তোমার নাম কি বলো তো? ও মা, তুমি আমার নাম ভুলে গেছো? তোমার আব্বুকে? আব্বু বলে ডাক দিতেই মুন্না সাহেব সামনে এসে ঘরে ঢুকলেন। মুন্নাকে দেখে ইভা অবাক হয়ে বলল, স্যার আপনি? বলে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু মনে করবেন না, মেয়েটাকে আজ আর আটকাতে পারিনি, তাই নিয়ে এসেছি। আব্বু আম্মুকে ম্যাডাম বলে। কি মজা কি মজা। ভেতর রুম থেকে ইভার মা বলল, কে এসেছে রে ইভা? ওনাদের ভিতরে বসতে দে। মা অফিসের এমডি স্যার এসেছেন, তুমি চিন্তা করো না, আসুন স্যার ভেতরে আসুন। তারা সোফায় এসে বসে। স্যার আপনার স্ত্রী কোথায়? আপনি একা একা বাচ্চা নিয়ে এসেছেন? আর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়? মলিন হেসে মুন্না সাহেব বলল, আপনি বলুন কোন প্রশ্নের উত্তর আগে দিব, একটা একটা করে দিন। এমন সময় ইভার মা ডাক দেয়, ইভা মা তোর স্যারকে কি নাস্তা দিয়েছিস? আর বাচ্চার কান্না শুনলাম যে, তোর স্যারের বাচ্চাটাকে সান্ত্বনা দে। স্যার প্লিজ আপনি বলুন আপনার স্ত্রী কোথায়? ও মা, আম্মু তুমি কি সব ভুলে গেছো? তুমি তো আমার আম্মু। মুন্না সাহেব মেয়েটিকে কোলে নিয়ে বসিয়ে বলল, এখানে তো বলতে পারবো না বাচ্চার সামনে, আপনি যদি রাজি বা অনুমতি দেন তাহলে আমরা একটু সময় একা একা কথা বলতে পারি। জি না, আমার এতক্ষণ আপনার সামনে বসাই জায়েজ হয়নি, চাকরির বিষয়টা না থাকলে এতক্ষণ বসতামই না। আর চাকরি না হলে বলে দিন প্লিজ, আপনি রাগ করবেন না। বিয়ের আগে তো স্বামী স্ত্রী নির্বাচন করতে হলে দুজন দুজনকে বুঝতে হলে কথা বলতে হয়, এটা তো ইসলাম সাপোর্ট করে। আমি কি আপনাকে বিয়ে করব বলেছি? আর লজ্জা করছে না? আপনার বউ থাকতে দ্বিতীয় বিয়ে করবেন? কথা শুনে মুন্না সাহেবের চোখে পানি এসে গেল। ও কিছু না বলে তাকিয়ে রইল। চলো আমরা যাই। না না আমি যাব না, তুমি বলেছো আম্মুকে আজ নিয়ে যাবে। প্রিয়া এমন করে না মা, আব্বুর সাথে জিদ করতে হয় না। না আমি যাব না। ইভা কি বলবে বুঝতে পারছে না। সে বলল, আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। নাস্তা লাগবে না, আমরা চলে যাচ্ছি। তারপর মুন্না একটা ডায়েরি আর একটা খাম ইভার হাতে দিয়ে প্রিয়াকে নিয়ে বের হয়ে যায় বাড়ি থেকে। মেয়েটা আর ওরা চলে যাবার পর একটু খারাপ লাগছে ইভার হাতে থাকা খামটি খুলে দেখলো সেটাতে তার জয়নিং লেটার আছে। ইভা খুশি হয়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরে বলল, মা আমার চাকরি হয়ে গেছে, এখন আর তোমাকে কষ্ট করতে হবে না। হাজারো শুক্রিয়া মা, তোর জন্য সবসময় আমার দোয়া থাকবে। এদিকে মুন্না সাহেবের কিছুই ভালো লাগছে না, মনমরা হয়ে অফিসে বসে আছে, ভাবছে মেয়ের কথা, ইভার কথা। ইভা রাতে সোফাতে বসতেই চোখ পড়ে টেবিলে মুন্না স্যারের রেখে যাওয়া ডায়েরিটার দিকে। সে ডায়েরিটা হাতে নিয়ে দেখে উপরে লেখা আছে, প্রিয়তম তোমার জন্য। না স্যার মনে হয় ভুলে রেখে গেছেন, যা কাল দিয়ে আসবো। আবার ভাবলো পড়েই দেখে কি লেখা আছে, না থাক অন্যের জিনিসে হাত দিতে নেই বলে ডায়েরিটা নিয়ে উঠে রুমে চলে যায়। ইভা অফিসে যায়, আর সাথে দাঁড়িয়ে আছে সে অফিসের কর্মরত বাবু সাহেব ফাহিম। মুন্না ইভার চেহারার দিকে না তাকিয়ে বাবু সাহেবকে বলল, শুনুন বাবু সাহেব, আজ থেকে ইভা রহমান এখানে চাকরি করবে এবং উনি পর্দা রক্ষা করে চলে, কেউ যেন তাকে ডিস্টার্ব বা ফোর্স না করে এবং বিনা কারণে কেউ যেন ওনার সাথে কথা না বলে। জি স্যার, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আমি সবটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, আর ফাহিম তুমি খেয়াল রেখো তোমার ইভা ম্যামের কোনো কিছু লাগবে কিনা, যেটাই লাগুক এনে দিবে। জি স্যার, আপনাদের সবসময় আমার মাথায় থাকবে। তারপর তিনি তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে গেলেন। বাবু সাহেব এবং ফাহিমও চলে যায়। ইভা ঠায় দাঁড়িয়ে আছে। সে খেয়াল করলো স্যারের চোখ দুটো অনেক লাল আর মুখটা অনেক শুকনো লাগছে। মনে হচ্ছে কতদিন থেকে যে স্যার রাতে ঘুমাননি। আচ্ছা মেয়েটা কি ভালো আছে? না এসব ভাবলে চলবে না, কাজে মনোযোগ দিতে হবে বলে তার কেবিনের দিকে চলে যায়। দুই একদিন ইভা মুন্না সাহেবকে অফিসে না দেখে অফিসের বাবু সাহেবের কাছে গিয়ে বলল, বাবু সাহেব বিজি নাকি ফ্রি? বসুন না প্লিজ। ইভা চেয়ারে বসে। আচ্ছা স্যারকে দেখছি না, কয়েকদিন ধরে তো অফিসে আসছে না, স্যারের কি কোনো সমস্যা হয়েছে? স্যারের মেয়ে অসুস্থ, তাই আসতে পারছে না। কেন, ওনার স্ত্রী নেই নাকি? জি, ওনার স্ত্রী দ্বিতীয় বাচ্চা জন্ম দেবার সময় মারা গেছেন, সাথে বাচ্চাটাও। এ কথা শুনে ইভা থ হয়ে গেল। কত কথা বলেছে সে মুন্না স্যারকে। আচ্ছা ঠিক আছে আমি আসছি বলে ইভা উঠে কেবিন থেকে বের হয়ে যায়। রাতে বিছানায় শুয়ে ইভা ভাবছে একবার গিয়ে বাচ্চাগুলোকে দেখে আসবে, কিন্তু ঠিক
ঠিকানা তো নেই তার কাছে। আচ্ছা দেখি তো ডায়েরিতে আছে কিনা। সে ডায়েরিটা বালিশের নিচ থেকে নেয়, ডায়েরিটার পেজগুলো খুলে দেখে, কিন্তু সারা ডায়েরির কোথাও খুঁজে পাওয়া গেল না ঠিকানা। লাস্ট পৃষ্ঠা উল্টানোর পর দেখলো অন্যরকম হাতের লেখা, আপনি যদি ডায়েরিটা সম্পূর্ণ পড়ার পর রাজি হন তাহলে এই ঠিকানায় আসবেন। কি পড়বে? আর এই কথা কি তাকে উদ্দেশ্য করে লেখা? ডায়েরিতে এমন কি লেখা আছে? প্রিয়তম লেখা, প্রিয়তম লেখা। তার মানে স্যারের স্ত্রী লিখতে পারেন। দেখি তো পরে একটু কৌতূহলী হয়ে শবনম ডায়েরি খুললো, তাতে লেখা আছে। আর তা দেখে ইভাই সব কল্পনা করছে। মেয়েটা দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে। বাবা আম্মু এনে দাও, আমার ছোট বাবু লাগবে। চাইলেই তো বাবু আনতে পারি না মা, তোর আম্মু যে নেই এটা তোকে কিভাবে বোঝাবো। লেখা শেষ, আরেক পৃষ্ঠা উল্টে দেখে। আজ আমি মনে মনে ভাবলাম একটা বাবু আসলে মন্দ হয় না। আমি আর প্রিয়া সারা দিন বাবুকে নিয়ে খেলবো। আজ আসার পরই তোমাকে সে কথা বলবো, কিন্তু কিভাবে বলবো? আমি তো লজ্জায় সারাদিন কিছুই ভাবতে পারিনি। না থাক, আজ বলবো না, একদিন সুযোগ বুঝে বলবো। কিন্তু আজ তোমার বাসায় আসা দেখে অবাক হয়ে গেলাম। এতগুলো গিফট নিয়ে আসলে। তুমি যখন প্রিয়াকে কোলে নিয়ে যখন বললে দেখো তো ইভা তোমার শাড়িটা পছন্দ হয়েছে, ইভা অবাক। আরে স্যারের বউয়ের নামও যে ইভা। ডাক্তার সেদিন আমাকে বলল, তাতে আমি খুব ভয় পেয়েছিলাম। স্যার আমি আপনাকে একটা জিনিস বুঝতে দেইনি। কি বলেন না ডাক্তার? আপনার স্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছে। বাচ্চা আবশ্যক না করালে বাচ্চা মা দুজনের জন্য, বিশেষ করে মায়ের জন্য। এখন উপায় একজনকে বেছে নিতে হবে, না হয়তো কেউ বাঁচবে না। ডাক্তারের এমন কথা শুনে, ডাক্তার এমন কথা বলবেন না। মুন্না সাহেব, আল্লাহ তো আমাদের কারো জীবন নেওয়ার হক দেননি, দেখি কি হয়। সেদিন তুমি চলে গেলে আমাকে একা রেখে। আমি যে প্রিয়াকে বোঝাতে পারি না তার নাকি মা লাগবে। সেদিন তোমার মতোই তোমার নামে নাম ইভাকে দেখলাম। সেদিন কিছুই না ভেবে ওনাকে প্রস্তাব দিলাম বিয়ের জন্য, কিন্তু উনি খারাপ মনে করেছেন আমাকে। ডায়েরি পড়ে ইভার চোখে জল গড়িয়ে পড়ছে। সে সিদ্ধান্ত নিল প্রিয়ার মা হবে। পরদিন শাড়ি পরে ইভা মুন্না স্যারের বাসায় গিয়ে সোফায় বসে আছে। মুন্না সাহেব প্রিয়াকে নিয়ে বের হতেই দেখে ইভা বসে আছে। পাশে আসতেই ইভা দাঁড়িয়ে যায়। প্রিয়া আম্মু বলে ইভার কোলে উঠে যায়। ইভা তুমি হঠাৎ? আমি প্রিয়ার মা হতে চাই, আমাকে কি সে অধিকার দিবেন? আমি আপনার ডায়েরিটা পড়েছি। মুন্না ইভার কথা শুনে যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ। মুন্না তখনই ইভাকে জড়িয়ে ধরে, আর ইভাও মুন্নাকে জড়িয়ে ধরে। আর এখানে দুটি মনের মিলন দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার, ভালোবাসা সুন্দর যদি মন থেকে চাওয়া হয়। ইভার জীবন হয়তো বেশ সুখের হবে। এরকম মানুষের জীবন সঙ্গী কে না হতে চায়? সুখী হোক সকল পরিবার। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় কারণ, চিত্রগ্রহণ ইফতি হোসেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।